এনজিও হিসেবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল একটা পক্ষ বা একটা এনজিও। সেটা কে ছিল? আপনারা জানেন বাংলাদেশের প্রধান তিনটি এনজিওর নাম যদি আপনি নেন, ব্র্যাক, তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক, এবং তারপরে যে নামটা আপনার নেওয়া উচিত বা আপনার সামনে চলে আসে তার নাম হচ্ছে প্রশিকা। প্রশিকা একসময় বাংলাদেশে অনেক বড় এনজিও ছিল। 2024 সালের 5 অগাস্টে একটা রক্তাক্ত পালাবদলের পর আমাদের সবার প্রত্যাশা ছিল একটা নতুন বাংলাদেশের। আমরা প্রত্যাশা করেছিলাম আমরা যে বাংলাদেশ আগামীতে গড়ব সেই বাংলাদেশ হবে একটা ভিন্ন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে আগের শাসন আমলের যে সকল কালিমা, আগের শাসন আমলের যে সকল আপনার ব্যর্থতা, সেগুলোকে পাশ কাটিয়ে আমরা আসলে একটা নতুন যুগে প্রবেশ করব। এবং সেই দায়িত্ব যার উপর বর্তে ছিল তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে আসলে আমরা সবাই চিনি, সবাই জানি তিনি বাংলাদেশের একজন অত্যন্ত গুণী মানুষ। শুধুমাত্র তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাই নন, তিনি নানা ক্ষেত্রে আসলে তার যোগ্যতা এবং সামর্থ্যের প্রমাণ রেখে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। এই কথা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা দরকার, তিনি হচ্ছেন বাংলাদেশের এনজিও এলিটদের প্রতিনিধি। আপনি বলতেই পারেন এনজিও এলিটদের প্রধান প্রতিনিধি। এখন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে এনজিও তন্ত্রের কী প্রভাব, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে এনজিও এলিটরা কী প্রত্যাশা করেন, এবং বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রে এনজিও এলিটরা কীভাবে প্রভাব বিস্তার করতে পারেন, সেটা নিয়ে প্রশ্ন অনেক আগে থেকেই ছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল সেই প্রশ্নগুলোকে আমাদের সামনে আসলে নতুন করে হাজির করেছে। কারণ তার 18 মাসের যে শাসনকাল, সেই শাসনকালের মধ্যে আমরা এমন কিছু ঘটনা প্রবাহের সাক্ষী হয়েছি, এমন কিছু চুক্তি আমরা করেছি, এমন কিছু নজিরবিহীন ব্যর্থতার পরিচয় আমরা দিয়েছি। তো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে এনজিও তন্ত্রের প্রভাব, আকাঙ্ক্ষা এবং ক্ষমতার কুক্ষিগত করার যে আপনার বাসনা, সেগুলো আসলে আমাদের সামনে নতুন করে নিয়ে এসেছে। আমি একটু এই আলোচনাটা করতে চাই আমার একজন প্রিয় লেখক, আমি জনবুদ্ধিজীবী বলি, জনবুদ্ধিজীবী আহমদ ছফার একটা লেখা থেকে। জনাব আহমদ ছফা 1996 সালে বাংলাবাজার পত্রিকায় একটা লেখা লিখেছিলেন, যে লেখাটার শিরোনাম ছিল এনজিও প্রসঙ্গে কিছু কথা। এটা একটি নিবন্ধ, 8-10 পৃষ্ঠার একটা নিবন্ধ। সেটাতে তিনি এনজিও তন্ত্রের অবদান, এনজিওদের অবদান বাংলাদেশের বাস্তবতায়, সেটা তিনি খুব ভালোভাবে তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে তারা কিভাবে বিদেশ থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করেন। তিনি প্রশংসাও করেছেন এবং তাদের অবদানকে তিনি স্বীকারও করেছেন। কিন্তু একই সাথে কয়েকটি অতি গুরুত্বপূর্ণ জিনিস জনাব আহমদ ছফা সেই সময়, অর্থাৎ 1996 সালে তিনি আইডেন্টিফাই করতে, চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন, যেটা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং যারই প্রতিফলন এবং যারই আপনার ফলাফল আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের 18 মাসের শাসন আমলে দেখতে পেয়েছি। প্রথম কথা হচ্ছে, জনাব আহমদ ছফা বাংলাদেশের বড় বড় এনজিওগুলোকে আসলে একটা সমান্তরাল সরকার পরিচালনার মতো কর্মযোগ্য হিসেবে মনে করতেন। তিনি মনে করতেন যে বাংলাদেশের এনজিওগুলো যে পরিচালিত হয় বা পরিচালনা করে বিভিন্ন ধরনের এনজিও এলিট বা এনজিও প্রধানরা, এটা একটা সরকার পরিচালনা করার মতো বিষয়, অর্থাৎ তারা একটা সমান্তরাল সরকার পরিচালনা করতেন। তারপরে জনাব আহমদ ছফা এই এনজিও জীবীদের, এনজিও এলিটদের সম্পর্কে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি তুলে ধরেছেন। যেহেতু এই লেখাটা তিনি 96 সালে লিখেছেন, আপনারা জানেন যে 96 সালে কয়েকটি বড় ঘটনা ঘটেছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। প্রথমত হচ্ছে 1995 সালে আপনার অসহযোগ আন্দোলন চলছিল বিএনপি সরকারের বিরুদ্ধে, এবং সেই আন্দোলনের প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। এবং জনাব আহমদ ছফা বলছেন সেই আন্দোলনে এনজিও হিসেবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল একটা পক্ষ বা একটা এনজিও। সেটা কে ছিল? আপনারা জানেন বাংলাদেশের প্রধান তিনটি এনজিওর নাম যদি আপনি নেন, ব্র্যাক, তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক, এবং তারপরে যে নামটা আপনার নেওয়া উচিত বা আপনার সামনে চলে আসে তার নাম হচ্ছে প্রশিকা। প্রশিকা একসময় বাংলাদেশে অনেক বড় এনজিও ছিল, এবং সেই সময় 1995 সালের অসহযোগ আন্দোলনে এই এনজিওটি সরাসরিভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছিল। এবং তারপরে যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছিল, তখন অ্যাডাপ নামে একটা সংগঠন ছিল, যে সংগঠনটি আসলে এনজিও যেগুলো বাংলাদেশে কর্মরত ছিল তাদের সংগঠন, তারাও আসলে এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিল, বলা যায় যে আওয়ামী লীগের সমর্থনেই কাজ করেছিল। তো যাই হোক, এই রকম প্রেক্ষাপট 1996 সাল, তখন আপনার জনাব আহমদ ছফা লিখছেন, তিনি বলছেন
সাম্প্রতিককালে এনজিও নির্ভর ধনতান্ত্রিক ধারাটি তেজি হয়ে ওঠার ফলে রাষ্ট্রযন্ত্রে এনজিওগুলো তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে। এখন এনজিও আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একটি পরিচিত ও প্রয়োজনীয় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তার মানে হচ্ছে, দেখেন, এনজিও বিদেশ থেকে টাকা আনবেন, গণমানুষের উন্নয়নে, দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করবেন। তার বাইরে এনজিও রাষ্ট্রযন্ত্রের আপনার অংশীদার হওয়ার প্রক্রিয়া শুরু করলো এবং আপনার রাষ্ট্রযন্ত্রে ক্ষমতার নিয়ন্ত্রক হয়ে ওঠার শুরু করলো। সেটা আসলে 95-96 সালের ঘটনা। এবং সেখানে কিন্তু সব কিছু থেমে থাকেনি। তখন কিন্তু রাষ্ট্রযন্ত্রে আরও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এনজিও চেষ্টা করেছিল। তার ব্যাখ্যায় জনাব আহমদ ছফা এখানে দিচ্ছেন। তিনি বলছেন, জাতীয় ধনিকেরা যেমন রাষ্ট্রযন্ত্রে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য পরিচিত সবগুলো পন্থা অনুসরণ করে, হালফিল বৃহৎ এনজিও সমূহ রাষ্ট্রযন্ত্রে তাদের অধিকার কায়েমের জন্য মরিয়া হয়ে উঠেছে। কিছুদূর পর্যন্ত অধিকার এই সময়ের মধ্যে তারা আদায় করেও ফেলেছে। বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী সংস্থাসমূহ তাদের এই অধিকারকে স্বীকৃতি দিয়ে ফেলেছে। এই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান বৃহৎ এনজিও সমূহকে রাষ্ট্রযন্ত্রের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছে। তার মানে হচ্ছে, রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক দলগুলোর বাইরে, যদিও বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই আসলে খুবই ক্ষমতামুখী, ক্ষমতালোভীও বলতে পারেন, এবং তারা ক্ষমতাকে আঁকড়ে রাখতে, কুক্ষিগত করে রাখতে সকল ধরনের কাজই করেন, সেহেতু এই ডামাডোলের মধ্যে এনজিও তন্ত্রের প্রতি যে আস্থা বা এনজিও তন্ত্রকে একটা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়া, সেটা কিন্তু আসলে অনেক আগেই দেয়া হয়েছিল পশ্চিমাদের কর্তৃক বা পশ্চিমাদের মাধ্যমে, এবং সেটাকে জনাব আহমদ ছফা খুব ভালো চোখে দেখেননি। এবং সেজন্যই পরবর্তী দিকে তিনি এই লেখার মধ্যেই পরবর্তী সময়ে তিনি লিখেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার উত্থান পতনে বড় এনজিওগুলো অংশগ্রহণ করছে। তার বড় একটা কারণ এই যে ইতিমধ্যে তারা একটি সমান্তরাল ধনতান্ত্রিক উৎপাদন পদ্ধতি সার্থকভাবে চালু করে ফেলতে পেরেছে। রাষ্ট্রযন্ত্রে অংশীদার হয়ে ওঠার কারণে বড় এনজিও সমূহের কর্মসূচিতে দারিদ্র্য দূরীকরণ, অনগ্রসর জনসম্পদকে সামনে টেনে আনা, দরিদ্র জনসমাজে অধিকার রক্ষা, এগুলো আর অগ্রাধিকার পাচ্ছে না। অথচ তারা দরিদ্র জনগোষ্ঠীর উপকারের নামে বিদেশ থেকে টাকা আনছে এবং সেই টাকার শক্তিতে শক্তিমান হয়ে এখানে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করছে। এনজিও সমূহের মুখ্য যে লক্ষ্য, অর্থাৎ দারিদ্র্য দূরীকরণ, দরিদ্র জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ইত্যকার বিষয়গুলো গৌণ হয়ে পড়েছে। বাস্তবে যা ঘটছে সেটা হলো, এরকম দারিদ্র জনগোষ্ঠীর নামে বাইরে থেকে অর্থ এনে সেটা দরিদ্র জনগোষ্ঠীকে শোষণের কাজে ব্যবহার করছে। তারা নানা রকম গালভরা মুখরোচক বুলি স্লোগান হিসেবে ব্যবহার করছে বটে, আসলে তাদের কাজকর্ম দরিদ্র জনগোষ্ঠীর বিপক্ষেই যাচ্ছে। একটু খেয়াল করে দেখুন, আমরা যে এনজিও নির্ভর বা এনজিও তান্ত্রিক সরকার 5 আগস্টের পরে পেয়েছিলাম, সেই সরকারের 18 মাসে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে কি এমন কিছু ঘটেছে যেখানে দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছেন? সেখানে অনেক গালভরা স্লোগান ছিল, অনেক সংস্কারের আপনার ফানুস ছিল, কিন্তু দিন শেষে মানুষ আরও দরিদ্র হয়েছেন এবং মানুষ আরও প্রবলভাবে আমেরিকা অর্থাৎ পশ্চিমা যে সকল সংস্থা সংগঠন তাদের অনুগত হয়েছে। আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি আমরা স্বাক্ষর করেছি, যে বাণিজ্য চুক্তি আমরা স্বাক্ষর করেছি, সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের কোনো কল্যাণ কিন্তু সাধিত হয়নি, বরঞ্চ আমাদের ব্যবসায়িক যে সার্বভৌমত্ব, সিদ্ধান্ত নেওয়ার যে সামর্থ্য, সেটা কিন্তু প্রবলভাবে আপনার ক্ষুণ্ণ হয়েছে। এবং এই কাজটি কার মাধ্যমে সংগঠিত হয়েছে? এই কাজটি সংগঠিত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের এনজিও এলিটদের গুরু যিনি, এনজিও এলিটদের প্রধান যিনি, তার মাধ্যমে, অধ্যাপক ডক্টর ইউনূসের মাধ্যমে। আমি ঠিক জানি না যে আসলে আগামীতে বাংলাদেশ কোন পথে যাচ্ছে, কোন দিকে অগ্রসর হবে, কিভাবে এই মার্কিন বাণিজ্য চুক্তির নিগড় থেকে বাংলাদেশ মুক্ত হবে, কিন্তু আহমদ ছফা সাহেব যেটি ভয় বা শঙ্কা প্রকাশ করে গিয়েছিলেন,
যে এই পশ্চিমাদের ওয়ান্ডার বয়রা, এই পশ্চিমাদের এলিট যারা, তারা ক্ষমতার কাঠামোর অংশীদার হলে বা হয়ে রাষ্ট্রযন্ত্রে কি করতে পারেন বা কি করবেন, সেটা মনে হয় আসলে অনেকটাই বাংলাদেশে বাস্তবায়িত হয়ে গেছে। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।